একটা লোক জঙ্গল ঝিল দিয়ে ঘেরা একটা শুনশান জায়গা একা বাস করে, কিন্তু একদিন এক রহস্যময় ব্যক্তি তার দরজায় কড়া নাড়ে। আর তারপর থেকে লোকটার জীবনে একের পর এক এমন ঘটনা ঘটতে থাকে, সে পুরো পাগলের মতো হয়ে যায়। তো হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি যে মুভিটা আপনাদের সাথে এক্সপ্লেন করব, অবশ্যই মুভিটা দেখতে থাকুন, সম্পূর্ণ মুভিটা দেখবেন। শেষের দিকে গিয়ে আপনাদের মাথা ঘুরে যাবে। এত মুভিটাতে মানে কি বলবো, এত রকমের মুভিটাতে অ্যাডভেঞ্চার পাবেন যেটা আপনাদের মাথা একদম ঘুরিয়ে দেবে যে একটা মুভির মধ্যে এত কিছু কীভাবে থাকা সম্ভব। তো চলুন বেশি দেরি না করে আমরা মুভিটা এক্সপ্লেন করতে শুরু করি। আর যে মুভিটি আমরা এক্সপ্লেন করতেছি, মুভিটির নাম হচ্ছে দ্য সিক্রেট উইন্ডো। স্ক্রিনে দেখতে পারি একটা লোক তার গাড়িতে বসে আছে এবং লোকটা অনেক চিন্তাভাবনার পর সে ঠিক করতে পারতেছে না সে আসলে কী করবে না করবে, কিন্তু অনেক চিন্তাভাবনার পর সে স্থির থাকতে পারতেছে না। পাশে একটা হোটেলের একটা ঘরে ঢুকায় এবং সে ঘরে সে তার স্ত্রী, যার নাম এমি, তাকে একটা পুরুষের সঙ্গে বিছানায় দেখে। এই পুরুষটার নাম হলো ট্রেড। নিজের স্ত্রীকে অন্য একটা লোকের বিছানায় যৌনতার মতো দেখে লোকটা প্রচণ্ড কষ্ট পায়, স্বাভাবিক ব্যাপার, এবং দৃশ্যটা এখানেই শেষ হয়। এরপর কেটে গেছে 6 মাস। দেখা যায় এই লোকটাকে একটা নির্জন জঙ্গলের মধ্যে, ও হ্যাঁ, লোকটার পরিচয় দেওয়া হয়নি। এই লোকটার নাম হলো মট রেইনি। তো রেইনিকে দেখা যায় একটা নির্জন জঙ্গলের মধ্যে, নদীর ধারে একটা পুরনো কেবিনে সে একা বসবাস করে। আশেপাশে জায়গাটা একদম শুনশান, দেখে মনে হয় এখানে লোকজন সেরকম যাওয়া আসা নেই। রেইনিকে দেখা যায় সে সোফার মধ্যে সেরা পোশাক পরে শুয়ে আছে এবং তার সঙ্গে তার পোষা কুকুরটা বাস করে। হঠাৎ দরজায় কেউ একজন জোরে জোরে কড়া নাড়তে থাকে। সেই শব্দে রেইনি জেগে ওঠে আর দরজা খুলে দেখে একটা টুপি পরা অচেনা লোক। দরজা খোলার সাথে সাথে অচেনা লোকটা বলে, আমি একজন লেখক এবং আমি একটা গল্প লিখেছিলাম যেটার নাম হলো সিক্রেট উইন্ডো। এই গল্পটা আপনি চুরি করেছেন। রেইনি অবাক হয়ে যায়। রেইনি বলে, আমি তোমাকে চিনিই না, তোমার নাম কি? অচেনা লোকটা বলে, আমার নামটা আসল পরিচয় নয়, আসল ব্যাপার হলো আমি তোমাকে চিনি। তোমার নাম রেইনি আর তুমি আমার গল্পটা চুরি করেছো কেন? রেইনি কিছুটা বিরক্ত হয়ে বলে, কি যা তা বলছেন, আপনার গল্প আমি কেন চুরি করতে যাব? কিন্তু অচেনা টুপি পরা লোকটা একদম নাচের বান্দা, সে কিছুতেই রেইনিকে ছাড়বে না। সে তার লেখা সেই কাগজটা, যে কাগজের মধ্যে সে সিক্রেট উইন্ডো নামের গল্পটা লিখেছিল, সেই গল্পটা রেইনিকে দেখায় এবং বলে, এই দেখো, এই গল্পটা আমি তোমার আগে লিখেছিলাম। রেইনি প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এবং লোকটার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। টুপি পরা লোকটা চলে যাওয়ার পর রেইনি নিজের দরজার বাহিরে সেই লোকটার আনা গল্পের কাগজটা পড়ে থাকতে দেখে। রেইনি প্রথম পাতার গল্পের নাম দেখে এবং লেখকের জায়গায় লেখা আছে জন শুটার, এবং এর থেকে আমরা জানতে পারি যে টুপি পরা লোকটা এসেছিল তার নাম জন শুটার। এবং রেইনি সেই কাগজের লেখা গল্পটা কিছুটা পড়তে শুরু করে। অবাক ব্যাপার, তার গল্পটা এই লোকটার গল্পের সাথে হুবহু মিলে যায়, শুধুমাত্র শেষের কিছু গল্প আলাদা আছে আর এই লোকটার গল্পটাতে কিছুটা আলাদা। কিন্তু কি করে সম্ভব? এই মানুষটা যাকে সে চেনেই না, সে কোনো গল্প লিখেছে, তার গল্পের সঙ্গে রেইনির গল্প কি করে মিলে যায়? এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রেইনি এবং ঘুমোতে ঘুমোতে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে। কেউ যেন একজন অন্ধকারে বেশ জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল এবং তারপর দেখা যায় সেই টুপি পরা মানুষটার ছায়া। হঠাৎই মোবাইলে রিংটংয়ের আওয়াজ, ঘুম ভেঙে যায় রেইনির। অ্যামি তাকে ফোন করেছে। বর্তমানে সে তার স্ত্রী অ্যামির সঙ্গে থাকে না। অ্যামিকে সে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যখন সিক্রেট উইন্ডো গল্পটা লেখা শুরু করেছিলাম অনেক দিন আগে, তখন কি আমি কারো গল্প থেকে অনুপ্রেরণা বা কারো গল্প থেকে কপি করেছিলাম? কিন্তু অবাক ব্যাপার, রেইনি স্ত্রী অ্যামি এই প্রশ্নটা কেমন যেন এড়িয়ে যায়, যেন শুনেও সে শোনেনি। এরপর দৃশ্যে দেখা যায় রেইনির সঙ্গে জঙ্গলে শুটারে দেখা হয়। রেইনি শুটারকে বলে, আমার গল্পটা 1994 সালে নিজের নামে একটা ম্যাগাজিনে ছাপা হয়েছিল আর আপনার গল্পটা ছাপা হয় 1997 সালে। সুতরাং আমি আপনার থেকে গল্প চুরি করিনি, আপনি যে গল্প লিখেছেন সেটা আমার গল্প থেকে চুরি করা। শুটার অবাক হয়ে যায় এবং বলে, যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে প্রমাণ দেখাও। রেইনি বলে যে ম্যাগাজিনটা আমার কাছে আছে, কিন্তু সেটা আমার আগের বাড়িতে আছে, যেখানে আমি এবং আমার আগের স্ত্রী অ্যামি এক সময় একসাথে থাকতাম। টুপি পরা লোকটা হঠাৎ শুটার রেইনিকে 3 দিনের সময় দেয় সে ম্যাগাজিন থেকে সে গল্পটা দেখানোর জন্য, যে সত্যি কি শুটারের আগে রেইনি 1994 সালে সেই গল্পটা লিখেছিল। এবং এখান থেকে রহস্য ঘনীভূত হতে শুরু করে। রেইনি ঘরের ভিতরে এসে এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে এবং সে আরেকটা অদ্ভুত স্বপ্ন দেখে। সেই গল্পে সোফাতে পাশ ফিরে ঘুমিয়েছিল
সেই সোফাতে পাশ ফিরে সেই সমুদ্র দেখতে পায় এবং চমকে গিয়ে রেইনি সোফা থেকে সেখানে পড়ে যায়। স্বপ্নটা এতই গভীর ছিল যে সত্যি সত্যি সোফা থেকে পড়ে যায় আর তার ঘুম ভেঙে যায় এবং সে লক্ষ্য করে তার বাড়িতে একটা নোট সেই লোকটা অর্থাৎ শুটার রেখে গেছে। নোটটাতে লেখা ছিল, তোমার কাছে 3 দিন সময় আছে আর আমি মজা করছি না। এই 3 দিনের মধ্যে যদি তুমি প্রমাণ দেখাতে না পারো যে গল্পটা তুমি লিখেছিলে তাহলে পরে কিন্তু তোমার বিপদ আছে। আর এই খবরটা যেন পুলিশ না দেওয়া হয়। রেইনি এসব কিছু বুঝে ওঠার আগেই মানসিকভাবে প্রচণ্ডভাবে ধাক্কা খায় যখন সে দেখে তার প্রিয় এবং একমাত্র সাথে থাকা কুকুরটা মরে পড়ে আছে। কেউ বড় পেরেক দিয়ে আঘাত করে অমানসিক এবং নিষ্ঠুরভাবে সে কুকুরটাকে মেরে ফেলে রেখে গেছে। রেইনি মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে এই কাজটা কার হতে পারে। অবশ্যই এই কাজটা শুটারের কাজ। রেইনি প্রচণ্ড রেগে এবং দুঃখে শুটারকে আশেপাশে খুঁজতে থাকে এবং একই সাথে কিছুটা ভয়ও পায় যে কুকুরটাকে এরকমভাবে নৃশংস হয়ে মারতে পারে, সে রেইনিকে এভাবেও মারতে পারে। ভয় পেয়ে সে নিজের কেবিনের সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দেয় এবং এরপর রেইনি কেবিনের বাগানে নিজের একমাত্র পোষা কুকুরটাকে মাটির নিচে পুঁতে দেয়। এখানে এই কুকুরটার মারা যাওয়ার আসল কাহিনী শুনলে চমকে যাবেন, যেটা মুভির শেষের দিকে জানা যাবে। যদিও পুলিশকে জানাতে না বলেছিল শুটার, কিন্তু রেইনি পরের দিন পুলিশকে গোটা ঘটনা বলে এবং এই বিষয়ে রেইনির নিজের এক বন্ধু যে কিনা উকিল তার কাছে সাহায্য চায় এবং এইসব কাজ শেষ করে সে সেই ম্যাগাজিনটা নিতে এমির বাড়ির দিকে যায়। যেই ম্যাগাজিনের মধ্যে 1994 সালে সিক্রেট উইন্ডো গল্পটা ছাপা হয়েছিল। তবে অ্যামি এবং তার নতুন প্রেমিককে একসাথে দেখে সে কোনো কথা না বলে আবার নিজের কেবিনে ফিরে আসে। আসলে সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার স্ত্রীকে এত ভালোবাসলো, এত ভালোবাসার পরও সেই স্ত্রী অন্য একজন পুরুষের সাথে থাকে। ক্যাবিনের পৌঁছে দেখে তার উকিল বন্ধু সেখানে এসেছে আর উকিল বন্ধুরা পুরো ক্যাবিনটা তদন্ত করতে এসেছিল। উকিল রেনিকে জিজ্ঞেস করে, তুমি কি আর কাউকে দেখতে পেয়েছিলে এখানে, শুটারকে বা অন্য কাউকে? রেনি বলে, সেদিন যখন আমি শুটারের সঙ্গে জঙ্গলে কথা বলছিলাম তখন টম গিলপিন নামে একজন ব্যক্তি যে কিনা ওই এলাকার পাশেই থাকে সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। উকিলটা সব শুনে চলে যায়, কিন্তু তার যাওয়ার সাথে সাথেই রেইনি কারো উপস্থিতি অনুভব করে আর কেবিনের মধ্যে যদিও সে কাউকে দেখতে পায় না, কিন্তু কিছুক্ষণ পর কেবিনের বাইরে হঠাৎ করেই শুটারকে দেখতে পায় রেইনি এবং শুটারকে দেখা যায় সে প্রচণ্ড রেগে আছে। সে বলে, তুমি আবার গল্প চুরি করেছো। সেটাতে আমি যতটা না রেগে আসি বা দুঃখ পেয়েছি তার থেকেও বড় কথা হলো তুমি আমার চুরি করা গল্পটার এন্ডিং অর্থাৎ শেষটা পাল্টে দিয়েছো। আমার লেখা যে গল্পটা ছিল সেই গল্পটা একদম নিখুঁত ছিল। তোমার যদি চুরি করতেই হয় তুমি একই রকম রাখতে, তুমি লাস্টের টুকু পাল্টালে কেন? রেইনি অবাক হয়ে যায়, পাগল নাকি লোকটা? প্রথমে বলে গল্প চুরি করেছি, তারপর এসে বলে গল্পের শেষটা পাল্টে দিয়েছো। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং একসময় সেটা হাতাহাতিতে রূপ নেয়। লোকটা রড দিয়ে রেইনির গলায় চাপ দিয়ে হুমকি দেয়, গল্পের এন্ডিংটা ঠিক করে দেবে, নয়তো তোমায় বাঁচতে দেব না। পরের দিন সকালে এমি রেইনিকে ফোন করে জানায় কেউ তাদের বাড়ির মানে যেই বাড়িতে আগের রেইনি এবং এমি একসাথে থাকতো সে বাড়িতে নাকি কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, বাড়িটা ধ্বংস করে দিয়েছে। রেইনি সাথে সাথে সেই পোড়া বাড়ির দিকে ছুটে যায়, কারণ সেই বাড়ির মধ্যেই তার সেই ম্যাগাজিনটা আছে যেটা এখনও হয়তো পুড়ে ছাই হয়ে গেছে। এবং একই সাথে রেইনি সেখানকার পুলিশদেরকে বলে, আমার মনে হয় আমার কুকুরকে যে হত্যা করেছে সেই সম্ভবত এই বাড়িতে আগুন লাগিয়েছে এবং সেটা কে সেটা সে জানে। সেটা হলো শুটার নামের একজন লেখক। সেই রাতে কেবিনের ফেরার পর রেইনির উকিলের সাথে কথা হয়। রেইনির উকিল তাকে জানায় যে রেইনির যে ম্যাগাজিনের কথা বলছে, যে ম্যাগাজিনের তার গল্প ছাপা হয়েছিল সেই ম্যাগাজিনের একটা কপি আছে সেই উকিলের একজন চেনাশোনা মানুষের কাছে। পরের দিন দুপুর 3টের সময় পার্সেলের মাধ্যমে তুমি সেই ম্যাগাজিনটা তোমার হাতে নিয়ে যেতে পারো। এবং উকিলটা আরেকটা অদ্ভুত কথাও বলে। উকিল বলে, রেইনি তুমি যেদিন শুটারের সঙ্গে কথা বলছিলে জঙ্গলের মধ্যে, সেদিন নাকি টম গিলফিন নামে একজন ব্যক্তি তোমাদের কথা বলতে দেখেছিল। সে নাকি ওই জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিল, এটাই বলেছিল। তো তুমি? রেইনি বলে, জি হ্যাঁ। উকিল বলে, আমার কিছুটা অদ্ভুত ঠেকছে, কারণ টমকে আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম। টম আমাকে বলল যে সেদিন সে ওই রাস্তায় দিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু তারপর হঠাৎ করে টম নার্ভাস হয়ে যায়, তার কথা পাল্টে ফেলে এবং সে বলে সেদিন নাকি সেখানে সে কাউকেই দেখেনি। তাহলে তুমি টমকে সেদিন কি করে দেখলে? এবং উকিলটা আরও বলে যে আমার মনে হচ্ছে শুটার নিজেই কাজগুলো করছে, না হলে সে কোনো লোক
ভাড়া করে করছে এবং এই লোকটাকে দিয়ে তোমার মানসিকভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে। প্রথমে তোমার কুকুরটাকে মেরেছে এবং তারপর এই বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এক এক করে সে তোমাকে মানসিকভাবে শেষ করে দিতে চায়। এতে রেনির মাথায় একটা সন্দেহ জাগে এবং তার মনে হতে থাকে তার বউ এবং এমি নতুন প্রেমিক যার নাম ট্রেড, সে হয়তো এসব কিছু করছে। সব কিছু শুনে রেইনের মুখে উকিল রেইনিকে পরের দিন সকাল 9টার একটা দোকানে দেখা করতে বলে। পরের দিন সকালে রেইনের ঘুম ভাঙতে দেরি হয়। তাড়াহুড়া করে কেবিন থেকে বেরোনোর সময় সে নিজের চাবিটা খুঁজে পায় না। শুধু তাই নয়, সে দরজার সামনে দেখে শুটারের টুপিটা রাখা আছে এবং সে টুপিটারে এনে নিজের কাছে রেখে নেয় এবং এটাও বুঝতে পারে হয় রাতের বেলার দিকে শুটার এখানে এসেছিল, নয়তো এখনও শুটার এই কেবিনের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। এবং সে দেখতে পায় তার গাড়িটাও স্টার্ট করা অবস্থায়। রেইনি আর বুঝতে বাকি থাকে না যে শুটার এখানেই কোথাও আছে, কিন্তু কি চাইছে সে, কেনই বা এসব করছে। তো যাই হোক, রেইনি তার উকিল বন্ধু যে দোকানে দেখা করতে যে বলেছিল সেই দোকানে গিয়ে পৌঁছায়, কিন্তু তার বন্ধুকে কোথাও খুঁজে পায় না। বাধ্য হয়ে রেইনি আবার নিজের কেবিনের দিকে রওনা হয় এবং তখন তার সঙ্গে দেখা হয় ট্রেডের সাথে। ট্রেড অর্থাৎ তার স্ত্রীর বয়ফ্রেন্ড। রেইনি সন্দেহ করতে থাকে যে ট্রেড হয়তো তার পিছু করছে, সে কোথায় যাচ্ছে, কি করছে সব কিছু ফলো করছে। কিন্তু ট্রেড তাকে বলে, আমি তোমার পিছু করছি না, আমি শুধু চাই তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও, এই ডিভোর্স পেপারটা সাইন করো। রেইনি প্রচণ্ড রেগে যায় এবং ডিভোর্স পেপার সাইন না করে সোজা নিজের কেবিনে ফিরে যায়। ঠিক তখনই রেইনির কাছে শুটারের ফোন আসে। শুটার রেইনিকে দেখা করতে ডাকে। রেইনি জঙ্গলের মাঝখানে একটা শুনশান জায়গায় পৌঁছায় এবং সেখান যে তার জন্য এক বিশাল বড় ধাক্কা অপেক্ষা করছিল সেটা সে টের পায়নি, কারণ সে সেখানে পৌঁছে দেখে গাড়ির ভেতরে তার উকিল বন্ধু এবং টম গেলভার্ডের লাশ পড়ে আছে। রেইনি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এটা বিশ্বাস করতে পারে না তার বন্ধু এবং টমকে শুটার খুন করেছে। সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফিরে আসে, সে চোখ খুলে দেখে শুটার তার সামনে দাঁড়িয়ে আছে। শুটার রেইনিকে সতর্ক করে বলে, তোমার আর আমার মধ্যে যদি অন্য কোনো মানুষ আসে তার অবস্থাও ঠিক এরকম হবে, মেরে ফেলবো। রেইনি বলে, আসলে তুমি কি চাও বলো তো? তোমার গল্পটা থেকে আমার গল্পটা কপি করা, এটা নিয়ে তোমার সমস্যা, নাকি তোমার গল্পের শেষটা আমি চেঞ্জ করে দিয়েছি এটা তোমার সমস্যা? আর আমার তো মনেও পড়ছে না তোমার গল্প থেকে আমি কোনো কিছু নিয়েছি কি না, এটা তো আমার লেখা গল্প। শুটার কিন্তু জেদ ধরে বসে। সে বলে, আমার কিছু চাই না, শুধু গল্পের এন্ডিংটা, গল্পের শেষটা তুমি যেরকম লিখেছো ওটাকে বাদ দাও। আমার গল্পে যে এন্ডিংটা লেখা আছে সেই এন্ডিংটা তুমি লিখবে। এবার এখানে আমাদের মনের একটা প্রশ্ন আসে যে একটা মানুষ এরকম পাগলের মতো কেন আচরণ করছে, শুধুমাত্র একটা গল্পের শেষটুকু বদলানোর জন্য, একটা কাল্পনিক গল্পের শেষটুকু বদলানোর জন্য একের পর এক মানুষ মেরে চলেছে। এবং একই সাথে শুটার এটাও কথা দেয় যে রেইনি যদি প্রমাণ করতে পারে তার লেখা ম্যাগাজিনের আগে প্রকাশ পেয়েছিল, তাহলে রেইনিকে সে কখনো আর বিরক্ত করবে না। রেইনি দুজনের লাশ গাড়ি শুদ্ধ পাহাড় থেকে নদীতে ফেলে দেয় প্রমাণ নষ্ট করার জন্য, কারণ সে এখানে আসার পর এই লাশ দুটোকে দেখতে পেয়েছে এবং তারা দুজনই রেইনির সঙ্গে যুক্ত। সুতরাং পুলিশ কেসে উল্টো ফেসে যেতে পারে রেইনি, এই জন্য সে গাড়ি শুদ্ধ পাহাড় থেকে নদীতে ফেলে দেয়। রেইনি যখন তার কেবিনে ফিরে আসে, তার আগের স্ত্রীর অর্থাৎ অ্যামির ফোন আসে। অ্যামি রেনিকে বারবার ডিভোর্স পেপারটা সাইন করতে বলে যাতে সে নতুন প্রেমিকের সঙ্গে বিয়ে করতে পারে। এই কথা শুনে রেনি প্রচণ্ড রেগে যায় এবং বিরক্ত হয়ে পোস্ট অফিসে তার পার্সেলটা নিতে যায়। সে পার্সেলটার মধ্যে সিক্রেট উইন্ডো যে ম্যাগাজিনটার মধ্যে বেরিয়েছিল সেই ম্যাগাজিনটা রয়েছে। পার্সেলটা নিয়ে সে যখন পোস্ট অফিস থেকে বেরোচ্ছিল, রেনির সঙ্গে পুলিশের দেখা হয়। পুলিশ তার সাথে কথা বলতে চায়, কিন্তু রেনি কোনো কথার কারণে অস্থির হয়ে তাড়াহুড়া করে নিজের কেবিনের দিকে বেরিয়ে পড়ে। কেবিনের সামনে এসে গাড়ি থামে এবং সে পার্সেলটাকে আগে থেকেই খোলা অবস্থায় দেখতে পায় এবং দেখা যায় সেই ম্যাগাজিনের সূচিপত্রে শুটারের নয়, বরঞ্চ গল্পটার লেখকের নামের জায়গায় তার নিজের নাম লেখা আছে। পৃষ্ঠাগুলো তাড়াতাড়ি উল্টায় এবং রেইন দেখতে পায় গল্পের পৃষ্ঠাগুলো কে জানিও আগেই ছিঁড়ে ফেলেছে। এসব দেখে তার মাথা ঠিক থাকে না, কারণ এই একমাত্র একটা প্রমাণ ছিল যে প্রমাণের দ্বারা শুটারের কাছে সে প্রমাণ করতে পারত যে শুটারের গল্পটা অন্য আর তার লেখা গল্পটা অন্য। সেই প্রমাণটা কেউ নষ্ট করে ফেলেছে। রেইনি টেবিলের সামনে শুটারের টুপিটা রাখা ছিল, সেই টুপিটা সে নিজে পরে নেই এবং আয়নাতে নিজের শুটার ভেবে নিজের ছায়ার সঙ্গে কথা বলতে শুরু করে। নিজেকেই নিজে প্রশ্ন করছে, নিজেকেই নিজে উত্তর দিচ্ছে এবং এই সময়টা দেখে মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর বিভীষিকা। এবং এখানেই মুভির আসল কাহিনী ফাঁস হয়। আসলে যে টুপি পরার লোকটা তার নাম শুটার,
যে কিনা রেইনির কাছে এসেছিল এবং বলেছিল যে শুটারের অন্য গল্পটা রেইনি তার থেকে চুরি করেছে। এই পুরো ঘটনা রেইনির একটা কল্পনা। শুটার বলে কোনো জীবিত ব্যক্তি আসলে কোনো অস্তিত্বই নেই। এবার প্রশ্ন হলো, সেই কুকুরটাকে এবং বাকি ব্যক্তিগুলোকে কে মেরেছে? উত্তর হলো রেইনি নিজেই মেরেছে। শুধুমাত্র সেই কুকুর বা তার বন্ধু কিনা বা টমকে নয়, অ্যামির বাড়িও জ্বালিয়ে দিয়েছে রেইনি। এবার এখানে প্রশ্ন আসে যে রেইনি এরকম কেন করছিল? রেইনি একজন মানসিক রোগী ছিল। শুটারকে সে মনে মনে কল্পনা করত এবং সে কল্পনা এতটাই তীব্র হয়ে যায়, শুটারকে সে নিজের চোখের সামনে কল্পনা করে নেয়। সে ভাবতে থাকে শুটার একটা আলাদা চরিত্র। আসলে শুটার রেইনি দিয়ে একটা আলাদা রূপ ছিল। শুটার কোনো আলাদা ব্যক্তি নয়। রেইনি এবং শুটার একই মানুষ। রেইনির মধ্যে কখনো শুটারের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব চলে আসে। এই সমস্যা যে মানুষেরা ভোগে, তারা নিজেদের ব্যক্তিত্ব চিনতে পারে না এবং তাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি অসময় চেঞ্জ হতে থাকে, যেটা কিনা তারা নিজেরাও বুঝতে পারে না। আসলে রেইনি তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু নিজের স্ত্রীকে যখন সে অন্য পুরুষের সাথে বিছানায় দেখে, সে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে এবং এই মানসিক ধাক্কা এতটাই ছিল যে সে মানসিক অসন্তুষ্ট বা তার সন্তুলন হারিয়ে ফেলে এবং নিজেকে এরকম একটা শুনশান জ্বালা জঙ্গলে ভরা জায়গায় একা বন্দি করে নেয়। একা এরকম একটা শুনশান জায়গায় থাকতে থাকতে রেইনির মানসিক অবস্থা আরও বিগড়ে যায় এবং ঠিক তখনই শুটার নামের একটা কাল্পনিক চরিত্রের জন্ম হয় রেইনির জীবনে একদম ফাঁকা ছিল। তার জীবনে না তো ছিল কোনো ঘটনা, না ভালোবাসা, না কিছু, শুধুমাত্র একাকিত্ব এবং মানসিক যন্ত্রণা। তো যাই হোক, অ্যামিকে দেখা যায় সে ডিভোর্স পেপার সাইন করানোর জন্য রেইনির কেবিনের সেখানে চলে আসে। কেবিনের বাইরে ম্যাগাজিনের সেরা কাগজ অর্থাৎ সিক্রেটের জন্য গল্পের পাতাগুলো দেখতে পায়। হ্যাঁ, এখানে বলে রাখি, সিক্রেট অন্য গল্পের যে পাতাগুলো সেরা ছিল সেগুলো রেইনি সিরিজ ছিল। তো যাই হোক, এই সেরা পাতাগুলো দেখে এবং কেবিনে ঢুকে সব জিনিসপত্র এলোমেলো দেখে সে বুঝতে পারে রেইনি হয়তো বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং নেশা ঘোরে সেই ভাঙচুর করছে। এমতো অবস্থায় উপরতলায় খুঁজতে খুঁজতে পৌঁছে যায় রেইনিকে এবং সেখানে গিয়ে দেখে সব জায়গায় শুটার লেখা আছে এবং সে রেইনিকে দরজার পিছনে টুপি পরে ভয়ঙ্করভাবে দেখতে পায়। রেইনি অদ্ভুতভাবে প্রেমিকের ঠান্ডা গলায় বলে, কাকে খুঁজতে এসেছো? রেইনিকে? রেইনি তো মারা গেছে। অ্যামি, আমার নাম শুটার। অ্যামি বুঝতে পারে রেমির মানসিক সন্তুলন একদম বিগড়ে গেছে। অ্যামি প্রাণ ভয়ে সেখানে পালানোর চেষ্টা করে, কারণ রেইনি তার যে কোনো কিছু ক্ষতি করে দিতে পারে। আর অ্যামির চিন্তা অমূলক ছিল না। দেখা যায় রেইনি তার পায়ে পেরেক দিয়ে আঘাত করে, তবুও অ্যামি পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। আহত অবস্থায় পড়ে যাওয়ার কারণে তার মাথায় পাথরের আঘাত লাগে। এত কষ্ট দেখেও রেইনি কিন্তু তার স্ত্রীর প্রতি এতটুকুও দয়া হয় না। যে স্ত্রী সে নিজের থেকেও বেশি ভালোবাসতো, বরং দেখা যায় নিষ্ঠুর একটা দানবের মতো শাবল দিয়ে তার স্ত্রীকে মেরে ফেলতে এগিয়ে আসে সে। ঠিক তখনই এমির নতুন প্রেমিক এমিকে খুঁজতে খুঁজতে সে কেবিনে ঢুকে আসে এবং এমির কাছে আসার চেষ্টা করে, কিন্তু তার আগেই রেইন শাবল দিয়ে ডেটকে মেরে ফেলে। সে রেইনের পা ধরে নিজের জীবন বাঁচানোর জন্য ভিক্ষে চাইতে থাকে। সে উল্টে অ্যামিকে বলে, যেতে যেতে আমার গল্পের শেষ অংশটা শুনে যাবে না অ্যামি? আমার গল্পের শেষ অংশে লেখা ছিল সময়ের সাথে সাথে তার মৃত্যু একটা রহস্য হয়ে যাবে, এমনকি তার নিজের কাছে ওই রহস্য হয়ে থাকবে যে তার মৃত্যু কী কবে হয়েছিল। এই দুটো লাইন বলার পর রেইনি এমিকে শেষ করে ফেলে। এই ঘটনার কমাস কেটে গেছে, পুলিশ অনেক তদন্ত করেছে, কিন্তু কিছুতেই এমি এবং ট্রেডের লাশ তারা উদ্ধার করতে পারেনি। দুটো মানুষ কেমন যেন উধাও হয়ে গেছে এবং শেষ পর্যন্ত পুলিশ রেইনির কেবিনে আসে। পুলিশ যখন তারা এসে দেখে রেইনি ভুট্টা খাচ্ছিল। পুলিশ তাকে বলে, আমরা তোমার ব্যাপারে সব কিছুই জেনে গেছি, কিন্তু তোমাকে তারপরেও গ্রেপ্তার করতে পারছি না, এই জন্য কারণ এখনও অ্যামি এবং ট্রেডের লাশটি খুঁজে পাচ্ছি না। একবার প্রমাণ পেলে তোমাকে এখান থেকে টানতে টানতে নিয়ে যাব। রেইনির চোখে মুখে কিন্তু এতগুলো খুন করার পরও এবং এটা জানার পরও যে পুলিশ তার সম্বন্ধে সব কিছু জেনে গেছে, তারপরেও তার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন দেখতে পাওয়া যায় না। উল্টো সে পুলিশকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে, ভুট্টা খাবেন? এবং একই সাথে পুলিশকে এটাও বলে, দেখুন আপনি কি বলছেন না বলছেন এটা আমার কিছুই যায় আসে না, আসলে যেটা নিয়ে আসে সেটা কি জানেন, সেটা হচ্ছে আমার গল্পের এন্ডিং। আমার গল্পের এন্ডিংটা আমি ঠিকমতো বুঝতে পারছিলাম না, কিন্তু এখন আমার গল্পের এন্ডিংটা বেশ পছন্দ হয়েছে।
এবং পুলিশ এখান থেকে চলে যায়, কারণ প্রমাণ ছাড়া তারা রেনির কিছুই করতে পারে না। এবং পুলিশ চলে যাওয়ার পর জানালার বাইরে ভুট্টার বাগানে দেখানো হয়, যেটা দেখে বোঝা যায় রেনি তার আগের স্ত্রী অ্যামি এবং ট্রেডের মৃতদেহকে তার বাগানের মাটির তলা পুঁতে দিয়েছে এবং মাটির তলা পুঁতে দেওয়ার পর তার উপরে ভুট্টার বীজ ছড়িয়ে দিয়েছে এবং সেখানে ভুট্টার বাগান তৈরি করেছে। পুলিশ তার কেবিন এবং আশেপাশে সব জায়গায় তো খোঁজ করেছে, কিন্তু ক্ষেত ভর্তি ভুট্টা গাছের নিচে যে মৃতদেহ লুকিয়ে থাকতে পারে সেই বিষয়টা পুলিশের আইডিয়াতেও ছিল না। এবং এদিকে হয়তো অ্যামি এবং ট্রেডের দেহ মাটির সাথে মিলিয়ে গেছে, সুতরাং রেইনির আর কখনো ধরা পড়বে না এবং গল্পটার শেষটা এখানেই হয়ে যায়। তো এই গল্প থেকে আমরা যেটা বুঝতে পারি যে বিশ্বাসঘাতকতা খুব খারাপ জিনিস। আপনি অন্যজনের বিশ্বাস নিয়ে বিশ্বাসঘাতকতা করবেন, আপনাকে এত ভালোবাসা দেওয়ার পরেও যদি সেই বিশ্বাসটা আপনি রাখতে না পারেন, তাহলে আসলে আপনার বিপরীত পাশে যে মানুষটা আপনাকে এত ভালোবাসে সে অনেক কষ্ট পায়। এবং এই কষ্টের ফলে সেটা কি হতে পারে বা এটার পরিণতি কী হতে পারে সেটা হয়তো আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে মানসিক যন্ত্রণাটা কতখানি কষ্টদায়ক। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখাবে নতুন কোনো মুভি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই একটা কথা বলে দিই, মুভিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।